This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই বিচারপতিদের কথা বলবো। দেখুন, বিচারপতি কিন্তু শুধু আদালতে নেই, বিচারপতি আজকাল রাজনৈতিক দলেও রয়েছে। কেন বলছি জানেন? দেখুন, দুই বিচারপতি তারা পার্থ চ্যাটার্জির জামিন হবে কি হবে না এই নিয়ে দুরকম মত পোষণ করলেন। ফয়সালা হলো না, আরেক বিচারপতির কাছে চলে গেল পুরো বিষয়টা। আর দল তৃণমূল কংগ্রেসে বিচারপতির রায়ের অপেক্ষায় রয়েছেন নেতা, ছোট বড় মেজো বিভিন্ন স্তরের নেতা। এই যে শনিবার 23 তারিখ ভোটের রেজাল্ট বেরোবে, তারপরই তো রদবদল। সেই রদবদল তো রায়, কতগুলো পুরসভার রদবদল হবে, কতগুলো জেলা সভাপতির চেয়ারের বদল হবে। সুতরাং বিচারপতি, দলের বিচারপতির রায়ের জন্য অপেক্ষা করছেন দলের নেতারা। কোথায় কোথায় কত বদল হবে সে বিষয়ে তথ্য এখনো অবধি সামনে এসেছে কি? চলুন, আমার সঙ্গে রয়েছে এই মুহূর্তে সৌরভ গুহর সঙ্গে আমি কথা বলবো। সৌরভের সঙ্গে যোগাযোগ এখনো করা যায়নি, পিসিআর যেমন বললো তেমনই আপনাদের দেখিয়ে দিই। মোদ্দা প্রসঙ্গ যা হলো তা হলো দলের শীর্ষস্তর বৈঠক করেছে। আপনারা জানেন যে অভিষেক ব্যানার্জি অলরেডি বড় লিস্ট ধরিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জির হাতে। রদবদলের লিস্ট, কারা তালিকায় আছেন কারা তালিকায় নেই, এই টানাপোড়েনের মধ্যে, টেনশনের মধ্যেই ফিরহাদ হাকিমের নাম নেই সেটুকু নিশ্চিত করেছে আমার সহকর্মী সায়ন্ত। তবে প্রশ্ন হলো, এই রদবদলে উন্নততর তৃণমূল তৈরি হবে কি? প্রশ্ন হলো, দলের মধ্যে যে অন্তর্দ্বন্দ্বের কাঁটা যা ক্রমশ বেশি করে সামনে আসছে, সেই ফাটল মিটবে কি? প্রশ্নগুলোর উত্তর কিন্তু এখনো পর্যন্ত সামনে নেই। আমি সৌরভের সঙ্গে কথা বলার আগে কয়েকটা ফাটলের উদাহরণ আপনাদের সামনে আনি। এবার দেখুন, দলের অন্দরে যেমনটা হচ্ছে তেমন কিন্তু দল জড়িয়ে রয়েছে এরকম অনেক সংগঠনে হচ্ছে, যেমন মেডিকেল কাউন্সিলে এবার যে গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া ছিল সেই গোষ্ঠীদ্বন্দ্ব আর ছায়া নেই, একেবারে সশরীরে উপস্থিত সুদীপ্ত রায় বনাম শান্তনু সেন। মেডিকেল কাউন্সিলে অলরেডি চিঠি পাঠিয়ে দিয়েছে সুদীপ্ত রায়। শান্ত আমার অন্য সহকর্মী বলতে পারবে, আমি শান্তর কাছে যাব। শান্ত, আমরা তো আরজি করের যে সমস্যা, শান্তকে, হ্যাঁ, আরজি করের যে সমস্যা আমরা দেখেছিলাম, একেবারে শান্তনু সেন একটা বড় গোষ্ঠী, এবং এই যে রদবদল হলো কোথাও যেন শান্তনু সেনের গোষ্ঠীরই জয় জয়কার হলো, তারা আবার ফিরে এলেন, আবার নতুন করে উল্টো দিকে খেলাটাও শুরু হলো। একদমই, দেখো, উল্টো দিকে খেলা তো শুরু হবেই, কারণ যখন কোর আদালত থেকে সন্দীপ ঘোষের যারা ঘনিষ্ঠ ছিল যে ছাত্ররা, অর্থাৎ যারা নতুন করে ফেডারেশন গড়েছেন, সেই অ্যাসোসিয়েশন গড়েছে, তারা যখন এই আরজি করে জায়গা পেয়ে গেল, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তাদেরকে বহিষ্কার করা হচ্ছে না, তখনই কিন্তু সুদীপ্ত রায়, অর্থাৎ মেডিকেল কাউন্সিল যিনি প্রেসিডেন্ট, তিনি কিন্তু ভাবছেন যে তার শক্তি কিন্তু কোথাও না কোথাও আবার বৃদ্ধি পেয়েছে, আর যে কারণে তিনি কিন্তু স্বাস্থ্য সচিবকে এই চিঠি লিখলেন। তোমার মনে থাকার কথা যে বেশ কিছুদিন আগে আদালত এবং সরকার দুপক্ষই জানিয়েছিল যে মেডিকেল কাউন্সিল কিন্তু সরকারের অধীনস্থ নয়, একটি স্বশাসিত সংস্থা। কিন্তু স্বাস্থ্য সচিবকে যেহেতু চিঠি লিখেছেন সুদীপ্ত রায়, সেই কারণে এই চিঠির গুরুত্ব কিন্তু সর্বাধিক, এবং শান্তনু সেনকে অপসারণ করতে হবে এটা নির্দিষ্ট করে বলা হয়েছে, কারণ মেডিকেল কাউন্সিলে অনিয়মিত সদস্য হচ্ছে শান্তনু সেন। স্বাভাবিকভাবেই আরজি কর ইস্যুতে যেভাবে দ্বন্দ্ব প্রকাশ এসেছিল, সেই দ্বন্দ্ব কিন্তু ক্রমশ বাড়ছে, এবং সুদীপ্ত রায় বনাম শান্তনু সেন এই দুজনের অনুগামীদের ভিড় কিন্তু রয়েছে মেডিকেল কাউন্সিলে। বেশ কিছুদিন আগে দেখা গিয়েছিল সুদীপ্ত রায়ের অনুগামীদের শান্তনু সেন এবং তার অনুগামীরা ঢুকতে দেয়নি, সেই জায়গা থেকে দ্বন্দ্ব প্রকাশ্যে আরও বড় আকার নিতে শুরু করে। এই চিঠি কিন্তু সেই ফাটলটা স্বাভাবিকভাবেই শাসক দলের মধ্যেই অস্বস্তি তৈরি করবে, কারণ একদিকে শান্তনু সেন যিনি প্রাক্তন মুখপাত্র, এখন তৃণমূল নেতা, আর ওদিকে সুদীপ্ত রায় শ্রীরামপুরের বিধায়ক। স্বাভাবিকভাবেই তৃণমূলের এই দুই নেতার দ্বন্দ্ব মেডিকেল কাউন্সিলের নির্বাচন হোক বা আগামী দিনের যে পরিষেবা, সেক্ষেত্রেও কিন্তু ব্যাঘাত ঘটবে বলেই রাজ্যের শাসক দলের শীর্ষ নেতৃত্ব মনে করছেন। সেক্ষেত্রে শান্ত, তোমাকে ধন্যবাদ। দেখুন, এই শান্তনু এবং সুদীপ্তর লড়াই তো আজকের নয়,
আরজি করকে ঘিরেই ছিল এই লড়াই। এবার যেন কোথাও রাজ্য রাজনীতির মানচিত্রে সেই লড়াইটা অনেক বেশি বড় আকার নিচ্ছে। দুজনেই কি বলছেন, শান্তনু সেন কি বলছেন এবং ডক্টর উৎপল ব্যানার্জি, শুনুন কি বলছেন। যেহেতু আমাদের সভাপতি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল তিনি স্বাস্থ্য সচিবকে জানিয়েছেন এবং আমি মনে করি আমাদের স্বাস্থ্য সচিব অত্যন্ত দক্ষ, অত্যন্ত স্বচ্ছ একজন প্রশাসক। আমিও আমার যা যা বলার আছে আমি স্বাস্থ্য সচিবকে ইতিমধ্যে লিখিতভাবে জানিয়েছি এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার চিঠিটিও আমাদের মাননীয় স্বাস্থ্য সচিব অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন। 9ই আগস্ট দিনটা ছিল অভয়ার নৃশংস হত্যাকাণ্ডের দিন। স্বাভাবিকভাবেই এই যে দিন দুটিকে চূড়ান্ত চিঠিতে বাদ দেওয়া, এটার সঙ্গে অভয়ার হত্যাকাণ্ডের তদন্তের কোনো সম্পর্ক আছে কি না সেটা আমরা তদন্তকারী সংস্থাকে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে খতিয়ে দেখার অনুরোধ করব। দ্বন্দ্বের কি দেখলেন? এবার দ্বন্দ্ব দেখুন চুঁচুড়ায়। চুঁচুড়ায় বিধায়ক বনাম পুরো চেয়ারম্যানের ঠেকি লড়াই। আপনারাই আমাদের চ্যানেলে দেখেছেন এই খবর যে পুরসভার অস্থায়ী কর্মীরা তারা বিক্ষোভ দেখিয়েছেন কিভাবে তাদের এই বেতন যে রেগুলার তার বিরুদ্ধে প্রতিবাদে তারা গোটা শহরে আলো জ্বালাননি। গোটা চুঁচুড়া শহর অন্ধকারে ডুবেছিল। এবার পুরো চেয়ারম্যান বলছেন এই কর্মকাণ্ডের পিছনে নাকি হাত রয়েছে এলাকার বিধায়কের। শুনুন দুজনের বক্তব্যই। এইসব করানো হচ্ছে তো কোনো উদ্দেশ্য প্রণোদিত ব্যক্তিত্বরাই করাচ্ছে। আগে হতো না, এখন হচ্ছে মানে অনিয়ম। কেন হচ্ছে? আমরা ওভারলোডেড, সারা পশ্চিমবঙ্গের মতো সবচেয়ে বেশি স্টাফ এখানে। গার্ড কে কোথায় কি আছে বৃত্তান্ত সব আমরা জানতে চাই, কেউ কোনো তথ্য সরবরাহ করছে না। বলছে খেতে পাচ্ছি না, একটা বাড়ির 4 জন লোক কাজ করছে, কিন্তু অন্যায়টা অন্যায় না, এটা ন্যায় বলা যাবে না। টাকা ড্রেনেজ হবে সেটা বলা যাবে না। করা হাতে ধরলেই তখন এইসব করানো হবে। আমি অলিখিতভাবে জানি অচল অবস্থা চলছে, কিন্তু চেয়ারম্যানও কোনো সাহায্য চায়নি, শ্রমিকরাও কোনো সাহায্য চায়নি। তাই আপনি এগিয়েও যাবেন না? অবশ্যই না। দল বললেই যাব। দল ভুল করেছে কথা বলার অধিকার আমার নেই। দল যা সিদ্ধান্ত নেবে আমরা মেনে নেব। শান্তিটা জানার জন্যই তো জনসংযোগ। আমি তো পিস তৈরি করবই এবং এই পিচে দল খেলবে। চলুন আরো একটু জানি বিষয়টা নিয়ে। প্রদীপ্ত আমার সঙ্গে রয়েছে। প্রদীপ্ত, আমার ভীষণ জানতে ইচ্ছে করে এই যে জুটি চেয়ারম্যান এবং বিধায়ক, এ তো নতুন জুটি নয়, এরকম বহু। প্রদীপ্ত শুনতে পাচ্ছে আমার কথা? না, প্রদীপ্তর সঙ্গে সম্ভবত এখনো যোগাযোগ করা যায়নি বা যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। প্রদীপ্তর সঙ্গে আবার কথা বলবো, কিন্তু চুঁচুড়ায় যে অবস্থা, চুঁচুড়ার অবস্থা সত্যি দেখার মতো। বিধায়ক আর চেয়ারম্যানের সে কি লড়াই। চুঁচুড়ার পুরসভার অস্থায়ী কর্মীরা যেভাবে বিক্ষোভ দেখাচ্ছেন, এই সংগঠিত বিক্ষোভের পিছনে রয়েছে বিধায়ক, অভিযোগ করছেন চেয়ারম্যান। তিনি আবার সমস্যাটা নিয়ে কথা বলতেই রাজি নন, কারণ তার গোসা হয়েছে বিধায়কের প্রতি। চলুন বিধায়কের সঙ্গে কি কথা বলি, প্রদীপ্তর সঙ্গে কি কথা বলি। প্রদীপ্ত, আমার ভীষণই জানতে ইচ্ছা করছে যে এটা তো নতুন কোনো বিচ্ছিন্ন হঠাৎ হয়ে যাওয়া ঘটনা নয়। এরকম আগে বহু লোক একে অন্যের বিরুদ্ধে বলছেন, এরকম বহুজন একে অন্যের বিরুদ্ধে বলছেন দলের মধ্যে। দল কোনো ব্যবস্থা নেয় না? দেখো, দল ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে এক্ষেত্রে দল দেখতে চাইছে যে কে কি করছে, এবং সেই জায়গাতে দেখো দল ব্যবস্থা নিলে এভাবে কেউ আলটপকা বিভিন্ন সময় মন্তব্য করে যাচ্ছেন। গত 7-8 দিনে কিন্তু এই বিষয়টি তৃণমূল কংগ্রেসের নেতাদের মধ্যে অনেক বেশি পরিমাণে দেখা যাচ্ছে। সেই জায়গা থেকে কল্যাণ ব্যানার্জি তিনি তৃণাঙ্কুরের বিরুদ্ধে মন্তব্য করছেন, হুমায়ুন কবির তার মতো করে অভিষেককে ডেপুটি সিএম চাইছেন, ফিরহাদ হাকিম তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রাখতে হবে। দল যদি কোথাও এই বিষয়গুলো নিয়ে ব্যবস্থা নিত বা দল যদি সবাইকেই তার যে শৃঙ্খলা রয়েছে, দলের যে শৃঙ্খলা রয়েছে তাতে বাধ্যে চাইতো, তাহলে হয়তো এইভাবে অসিত মজুমদার বা অমিত রায় একে অপরের বিরুদ্ধে কথা বলতেন না, বা অসিত মজুমদার তার মতো করে জনসংযোগের যে কাজকর্ম সেই কাজকর্মগুলো নিজের মতো করে শুরু করে ফেলেছেন। সেটাও দল এখনো পর্যন্ত খুব বেশি কিছু জানে বলে অন্তত দলের থেকে আমরা জানতে পারছি না। ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরে যে গোষ্ঠীদ্বন্দ্বের যে
চেহারা সামনে উঠে আসছে, সেটাই এই চুঁচুড়া মিউনিসিপ্যালিটির ক্ষেত্রেও দেখা গিয়েছে যে অস্থায়ী কর্মী যারা রয়েছেন আর তারা প্রথমে বিক্ষোভ করলেন, পরবর্তীতে স্থায়ী কর্মী তারা বেতন না পেয়ে বিক্ষোভ করছেন এবং অসিত মজুমদার সেখানের বিধায়ক হওয়া সত্ত্বেও তিনি কিন্তু কোথাও গিয়ে সেই বিষয়টা নিয়ে আপাতত কোনো পদক্ষেপ করতে চাইছেন না, বরং তিনি বলছেন যে তিনি দেখতে চান যে কত দূর জল গড়ায়। আর অমিত রায় তিনিও এই বিষয় নিয়ে অসিত মজুমদার যা করছেন তা নিয়ে তিনি প্রকাশ্যে মন্তব্য করছেন না। আবার এরই মধ্যে যে জনসংযোগ কর্মসূচি সেখানে গিয়ে অসিত মজুমদার তিনি বিক্ষোভের মুখে পড়ছেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের অন্তরে। একদমই প্রদীপ্ত, তোমাকে ধন্যবাদ। দেখুন এই দ্বন্দ্ব তৃণমূলের মধ্যে শতাব্দী রায়ের কথা অক্ষরে অক্ষরে মিলিয়ে দিচ্ছে যে গোষ্ঠী কোন্দল সিলেবাসেই আছে, প্রত্যেকটা জেলা থেকে এরকম উদাহরণ। আর গোষ্ঠী কোন্দলের একটা আদর্শ উদাহরণ এখন আপনাদের সামনে আনবো, কল্যাণ ব্যানার্জি বনাম তৃণাঙ্কুর ভট্টাচার্য। তৃণাঙ্কুর টিএমসিপির রাজ্য সভাপতি আর কল্যাণ ব্যানার্জি তৃণমূলের সাংসদ। কল্যাণ ব্যানার্জি বলেছিলেন কি যেন নাম, তৃণাঙ্কুর সভাপতি হয়ে বসে আছে, আরজি করার সময় কোথায় ছিল সেই সাসপেন্ডেড জুনিয়র ডক্টরদের পাশে যারা তৃণমূল করতেন? তার উত্তর আজ দিলেন তৃণাঙ্কুর, শোনাবো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিনিয়র লিডারশিপ, সংসদ কাঁপান, সেই নেতৃত্ব তোমার কাজে অখুশি। উনি এত বছর ধরে রাজনীতি করছে, ইনফ্যাক্ট রাজনীতির শেষ প্রান্তে আছেন, আর আমি আমার রাজনীতি হয়তো সূত্রপাতে আছে। তো এত ডিফারেন্সিয়াল লিডারের মন্তব্যের পাল্টা কিছু বলা সমীচীন লাগে না। আজ বরাবরই পারফরমেন্সে নজর দিয়েছি, কখনো ভালো পেরেছি, কখনো হয়তো অতটা ভালো হয়নি, কিন্তু চেষ্টার কখনো কসুর করিনি নিজের দিক থেকে। আমরা আমাদের কোনো ক্ষেত্রে কোনো চেষ্টার কসুর করিনি। সব কথা তো মিডিয়ার সামনে বলার নয়, সেটা আমি বলতেও চাই না। দলের একটা শৃঙ্খলা রয়েছে, কেন আমার নেতৃত্ব আমায় শিখিয়েছিলেন রাজনীতিটা মিডিয়ার সামনে রেখে বারবার টিভিতে দেখালে তো ব্যক্তিগত ফেম বাড়ে, কিন্তু সেটা দলের কাজে আসে না, দলের বিপদে ফেলে। তো সেই জায়গা থেকে আমার ওনাকে বলাটা মানায় না। আর আমি বিশ্বাস করি যে আমি কিছু করেই কি না করি সেটা দল ইন্টারনেটলি দেখবে। তৃণাঙ্কুর পারফরমেন্সের কথা বললেন, আর তৃণাঙ্কুরের পারফরমেন্স নিয়ে প্রশ্ন করেছিলেন কল্যাণ ব্যানার্জি। চলুন সৌরভের সঙ্গে একটু কথা বলি। সৌরভ, এই পারফরমেন্সই তো এখন খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ড তৃণমূলের মধ্যে। এই যে আসন্ন রদবদল সেটাও নাকি পারফরমেন্সের প্যারামিটারেই হবে। এই পারফরমেন্সই তৃণাঙ্কুর করেননি বলে প্রকাশ্য মঞ্চে দাগিয়ে দিয়েছিলেন কল্যাণ ব্যানার্জি। তৃণাঙ্কুর কি স্যাটিসফাই করতে পেরেছেন তার পারফরমেন্সে দলের নেতাদের? তৃণাঙ্কুর ভট্টাচার্য যে এক্সক্লুসিভ সাক্ষাৎকারটি আজকে দিয়েছেন TV9 বাংলায়, তিনি মুখ খুলেছেন। তিনি তার এই সাক্ষাৎকারের মূল দুটি কথা, এক হচ্ছে তিনি কি কাজ করেছেন সেটা সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন। অন্য কোনো সমালোচনাকে আদৌ ততটা আমল দিতে নারাজ তৃণাঙ্কুর ভট্টাচার্য। 6 বছরে বহুবার পরিবর্তনের কথা, তার পথ খোয়ানোর কথা, রদবদলের কথা তিনি শুনেছেন, এগুলো গা সওয়া হয়ে গেছে। তার মূল বিষয়ে তিনি অনুগত এবং তাকে দল যে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি সেই দায়িত্ব পালন করেছেন। খুব তাৎপর্যপূর্ণ, অর্থাৎ বর্ষিয়ান নেতার সমালোচনাকে গায়ে মাখতে নারাজ নবীন প্রজন্মের নেতা, এবং তিনি বলছেন যে তিনি কি করেন তা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন, সুব্রত বক্সিরা জানেন। দেখো সৌরভ, এখানে প্রশ্ন আসেই, এই যে পারফরমেন্স নিয়ে প্রশ্ন করেছেন কল্যাণ ব্যানার্জি, সেই পারফরমেন্স সকলের সামনে থাকতো বা আছে যদি সত্যি তৃণাঙ্কুর করে থাকেন, কিন্তু তৃণাঙ্কুর বলছেন জানেন দলের 1 এবং 2 নম্বর। এখানে পারফরমেন্স বনাম আনুগত্য, এরকম একটা লড়াইও কোথাও চলে আসছে। তৃণাঙ্কুর কি আনুগত্যর প্যারামিটার এগিয়ে পারফরমেন্সের থেকে? এই আনুগত্যের কথাটা কিন্তু তিনি বারংবার বলেছেন। তিনি বলেছেন যে আমি লয়াল, শীর্ষ নেতৃত্বের কাছে আমি লয়াল। ডাক্তাররা জানেন, ডাক্তার পড়ুয়ারা জানেন আমি কি করেছি, তা নিয়ে আমি প্রকাশ্যে মুখ খুলে দলকে বিপদে ফেলতে চাই না। অর্থাৎ কোথাও কিন্তু নবীন এই নেতা একটা বার্তা দিলেন যে প্রকাশ্য মঞ্চে সমালোচনা করে কেউ হয়তো কল্যাণবাবুই দলকে কোথাও একটা সমালোচনার মধ্যে বা বিপদের মধ্যে পড়ছে, শৃঙ্খলার বার্তা। এবং তিনি কনফিডেন্ট যে কল্যাণবাবু বা অন্য সমালোচনা তাকে ঘিরে যাই থাক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সিরা জানেন তিনি কি করেন, বৈশ্বনাথ চ্যাটার্জিরা জানেন তিনি কি করেন, এবং তিনি পারফর্মার এবং তিনি লয়াল। এই দুটো কথার উপরই কিন্তু জোর দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনেক ধন্যবাদ সৌরভ তোমাকে। আমার সঙ্গে রয়েছেন সুমন ভট্টাচার্য, রাজনৈতিক বিশ্লেষক। সুমন বাবু, এই যে বিভিন্ন টার্ম বাজারে ছেড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস, তাতে পাবলিক কিন্তু বেজায় কনফিউজড। কোনটার গুরুত্ব দলে বেশি, আনুগত্য, পারফরমেন্স নাকি বয়স? দেখুন, আমি যতটুকু তৃণমূলের রাজনীতিকে বুঝি, তৃণমূলে একটা জিনিসই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কি চাইছেন। তৃণাঙ্কুর একটা কাজের কথা বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তিনি কিভাবে পারফর্ম করেছেন,
আমি যতটুকু তৃণমূলকে বুঝি, তৃণমূল সম্পর্কে সুব্রত মুখোপাধ্যায় বলতেন ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁধের ব্যাগে আছে। এবার 13 বছর একটা দল ক্ষমতায় আছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার সেরা ভোট ক্যাচার, মমতা বন্দ্যোপাধ্যায় তার সবকিছু। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কি ঠিক করছেন, অর্থাৎ তিনি তৃণাঙ্কুরকে যোগ্য মনে করছেন কি করছেন না, তার উপরই তার পদ থাকা অথবা না থাকা নির্ভর করে। তৃণমূল একটা কথা ঠিকই বলেছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অনেক সিনিয়র নেতা, কিন্তু তিনি প্রকাশ্যে কি বললেন তাতে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির পদ থেকে তৃণাঙ্কুরের নাম বাদ যাবে, এটা হয়তো হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি সিদ্ধান্ত নেন তাহলে তৃণাঙ্কুর থাকবেন, মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেন তৃণাঙ্কুর থাকবে না, তাহলে তৃণাঙ্কুর থাকবে না। এই যে আঞ্চলিক দলগুলো মানে না, মানে আপনি যা বলছেন তাহলে যে আরো একটা উন্নততর তৃণমূলের স্বপ্ন দেখাচ্ছেন দলের নাম্বার 2, যেখানে পারফরমেন্স খুব গুরুত্বপূর্ণ শব্দ, সেই জায়গাটার কোনো দাম নেই মমতা ব্যানার্জির ইচ্ছে এবং চাওয়ার কাছে। দেখুন, পলিটিক্সে তো পারফরমেন্সের চাইতে অনেক সময় প্রেফারেন্স বেশি গুরুত্ব পায়, বিশেষ করে এই ধরনের দলগুলোতে, ডিএমকে, এনসিপি, সমস্ত দলগুলোতে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন যে তিনি কিভাবে কার পারফরমেন্সকে বিচার করবেন। যেমন ধরুন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু দলের গুরুত্বপূর্ণ সাংসদ, এবং আমরা গত কয়েকদিনে বারবার তাকে দেখেছি যে তিনি কিভাবে ওয়াক অফ নিয়ে সরব হয়েছেন বা ওয়াক অফ নিয়ে কলকাতায় যে সাংবাদিক সম্মেলন করেছেন। কিন্তু তাই বলে এটা ধরে নেওয়া ঠিক হবে না যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে তৃণাঙ্কুরকে বাদ দেওয়া উচিত, সেটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মত। মমতা বন্দ্যোপাধ্যায় কি চাইছেন সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। এবং এখানে রিপিট, যেহেতু দলটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন এবং এখনো অব্দি মমতা বন্দ্যোপাধ্যায় বিগেস্ট ভোট ক্যাচার, ফলে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেবেন দলে কি ধরনের পরিবর্তন হবে বা কে কোন পদে আসে। বুঝতে পেরেছি। সুমনদার সঙ্গে থাকুন। দেখুন, সমাজদারও কে লিয়ে ইশারাই কাফি হ্যাঁ। সুতরাং এই পারফরমেন্স, আনুগত্য, বিভিন্ন থিওরি, ফর্মুলা, সমীকরণ, অঙ্ক সব কিছুর ঊর্ধ্বে মমতা ব্যানার্জির নিজের ইচ্ছে। সেই ইচ্ছেটার ভিত্তি কি, প্যারামিটার কি, সেটা তিনিই জানেন, বলছেন আমাদের রাজনৈতিক বিশ্লেষক। তবে এর মধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের খবর না দিলেই নয়, কারণ জামিন পেতে তিনি মরিয়া। জামিন হবে কি হবে না, আজ বিরাট শোরগোল তৈরি হয়েছিল। জামিন হলে হতেও পারে এরকম সম্ভাবনার মুখে জামিনটা আটকে গেছে, কারণ দুই বিচারপতি আলাদা আলাদা মত পোষণ করেছেন। একজন মনে করেছেন হ্যাঁ জামিন দেওয়া উচিত, আর একজন মনে করেছেন না। তাহলে উপায় কি? তৃতীয় এক বিচারপতির কাছে মামলাটা চলে যাচ্ছে। সেটা কিভাবে নিষ্পত্তি হবে আমি জানবো। আমার সঙ্গে রয়েছে শ্রাবন্তী। দেখো, সাধারণভাবে যখন দুজন বিচারপতি ডিফার করে, অর্থাৎ দুটো মত প্রকাশ হয়, তখন প্রধান বিচারপতির কাছে মামলাটা চলে যায়। প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেন কোন বিচারপতি শুনবেন। যেহেতু ইতিমধ্যেই দুজন বিচারপতি তার মত দিয়েছেন, তাই তৃতীয় বিচারপতি তিনি সিদ্ধান্ত নেন কোন বিচারপতির দিকে তার মতটা থাকবে। এক্ষেত্রে জামিন দেওয়া হয়েছে যে 9 জন এসেছিলেন, তার মধ্যে 4 জনকে, বাকি 5 জনকে নিয়েই দ্বন্দ্ব তৈরি হয়েছে। ঘটনাক্রমে সেই 5 জনই হচ্ছেন প্রভাবশালী, এমনটাই মনে করছেন বিচারপতি অপূর্ব সিনহা রায়। এবং সেক্ষেত্রে তারা এই জামিন পাবেন কি না সেটাই তৃতীয় বিচারপতি সিদ্ধান্ত নেবে। মূল বিষয় আরও একটা এখানে উঠে আসছে, সিবিআই তদন্ত করতে পারবে এই সমস্ত সরকারি আধিকারিকদের বিষয়ে যদি রাজ্য সরকার একটা কনসেন্ট দেয়। আজকের বিচারপতি অপূর্ব সিনহা শুধুমাত্র যে এদের জামিন আটকে দিয়েছেন এমনটা নয়, তাঁর বক্তব্য 15 দিনের মধ্যে রাজ্য সরকারকে এ ব্যাপারে তাদের সিদ্ধান্ত জানাতে হবে যে আদতে সিবিআই এই বিষয়ে তদন্ত করতে পারবে কিনা বা রাজ্য সরকার কি মনে করছে। ফলে তৃতীয় বিচারপতি যেমন এই বিষয়টা দেখবেন যে এদের জামিন দেওয়া যাচ্ছে কিনা, কল্যাণময় গাঙ্গুলি, পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, একই সঙ্গে রাজ্য সরকার এই কনসেন্ট দেবে কিনা সে ব্যাপারেও সিদ্ধান্ত নেবে এই তৃতীয় বেঞ্চ। শ্রাবন্তী, তোমাকে অনেক ধন্যবাদ। সুতরাং পার্থবাবুকে আরও অপেক্ষা করতে হবে তিনি ছাড়া পাচ্ছেন কি পাচ্ছেন না এটা জানতে। তবে যদি জামিন হয়ও এখনই কিন্তু জেল থেকে বেরোতে পারবেন না, কারণ এরপরও প্রাথমিকের জন্য সিবিআই তাকে আলাদা করে অ্যারেস্ট করেছে। সেই মামলায় তো তাকে জেলেই থাকতে হবে। তবে জামিন পেয়ে গিয়েছেন কুন্তল ঘোষ। পার্থ চ্যাটার্জির জামিন নিয়ে কি বলছেন ফিরদৌস শামীম, কি বলছেন বিকাশ ভট্টাচার্য, শুনবো। তদন্তকারী সংস্থা কি করছে? নিশ্চিতভাবেই জানেন যে রাজ্য সরকার যদি কনসেন্ট না হলে, সেই কনসেন্ট না দিলে তার জন্য বিধিবদ্ধ ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল তদন্তকারী সংস্থা। সেটা কি করা উচিত? নিশ্চিতভাবে সেটা জানেন, তদন্তকারী সংস্থা জানেন। তারা যদি না জানেন তাহলে বলবো তদন্তকারী সংস্থা হিসেবে তারা ফেল করছে। সেটা তাদের সেই সময় যখন কনসেন্ট দিচ্ছে না আদালতে আসা উচিত ছিল। যদি আদালতের একটা ফোরাম না দেয়, ওটা উচ্চতর ফোরামে যাওয়া উচিত ছিল। বিচারপতি ভিন্ন মত পোষণ করেছেন, এখন চিফ জাস্টিস এটাকে পাঠিয়ে দেবেন
তৃতীয় বিচারপতির কাছে তিনি খুঁজে দেখবেন, তার মতামতটাই শেষে গৃহীত হবে। যে কথা বলছিলাম, কুন্তলের কিন্তু জামিন হয়ে গিয়েছে, তবে কুন্তলও এখন জেল থেকে মুক্তি পাচ্ছেন না, কারণ অনেকগুলো মামলায় গ্রেফতারি রয়েছে। তবে বালু মল্লিক মানে জ্যোতিপ্রিয় মল্লিক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তিনি কি অবস্থায় আছেন আপনারা জানেন। গুরুতর অসুস্থ অবস্থায় বাইপাসের ধারে একটি বেসরকারি হসপিটালে তিনি ভর্তি রয়েছেন। কতটা অসুস্থ জ্যোতিপ্রিয় মল্লিক জানতে হসপিটালকে চিঠি দিল এবার ইডি। সবিস্তারে বলবে সুজয়, আমার অন্য সহকর্মী। সুজয়, আমরাও জানতে চাই কতটা অসুস্থ বালু মল্লিক। একেবারে পিউদি, ইডির তরফ থেকে সদ্য দিন দুয়েক আগে বাইপাসের বেসরকারি হাসপাতালকে একটি চিঠি দেওয়া হয়েছে, জানাতে বলা হয়েছে যে কোন রোগ নিয়ে বা কী পরিস্থিতি নিয়ে তাকে ভর্তি রাখা হয়েছে বা তাকে অ্যাডমিট করার কারণ কি, একই সঙ্গে তার এই মুহূর্তে কী কী শারীরিক অবস্থা রয়েছে এবং আর কী কী জটিল সমস্যা রয়েছে বা সব মিলিয়ে একটা তার হেলথের স্ট্যাটাস রিপোর্ট দিতে বলা হয়েছে ইডিকে। এবং সেই মর্মে কেন ইডি এই বিষয়টা নিয়ে চিন্তিত, তার কারণ তুমি জানো যে এসএসকেএম হাসপাতালে যখন জ্যোতিপ্রিয় মল্লিক ভর্তি ছিলেন সেই সময় একটি চিঠি চালাচালি ধরে ফেলেছিল সিআরপিএফ, যে চিঠিতে থেকেই এই শাহজাহানের নাম সামনে আসে বা আনিসুর রহমানের নাম সামনে আসে। ফলে তদন্তকারী সংস্থা আশঙ্কা করছে, তাদের একটা আশঙ্কা রয়েছে যে এই রকম কোনো বেসরকারি হাসপাতালে ভর্তি থাকলে নজরদারির অভাবে জ্যোতিপ্রিয় মল্লিক প্রভাব খাটাতে পারেন বা এই মামলার তদন্তকে ব্যাঘাত ঘটাতে পারেন। সেই কারণেই জেল কর্তৃপক্ষ তাদেরকে কিছু জানায়নি, অর্থাৎ জেল থেকে প্রেসিডেন্সিয়াল থেকে সরাসরি তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেন ভর্তি করা হলো, কী পরিস্থিতি ছিল তাকে হাসপাতালে ভর্তি করার, অন্য কোনো সরকারি হাসপাতাল বা অন্য কোনো জায়গায় কি ভর্তি করার উপায় ছিল না, এটাই তদন্তকারী সংস্থা ভাবছে। এবং এটাই তারা ভাবছে যে তদন্তকে কোনোভাবে প্রভাব খাটাচ্ছেন না তো জ্যোতিপ্রিয় মল্লিক, যার যে সমস্ত সাক্ষী বা যাদের নাম সামনে উঠে আসছে তাদেরকে প্রভাব খাটানোর চেষ্টা করছেন না তো। সেই কারণেই তাদের নজর এই বিষয়টার উপর রয়েছে। হেলথ রিপোর্ট এসে পৌঁছলে পরবর্তী ধাপেও ইডি যাবে তেমনটাই মনে করা হচ্ছে, অর্থাৎ পরবর্তীতে সুজা, তোমাকে অনেক ধন্যবাদ। দেখুন, আমার হাতে আর সময় নেই, জেল থেকে মুক্তি হচ্ছে না এক্ষুনি পার্থ চ্যাটার্জির, এক্ষুনি কুন্তল ঘোষের, আর বালু মল্লিকের তো সম্ভাবনাই আপাতত নেই, কারণ ইডি আবার হাসপাতালে নজর দিয়েছে। সব মিলিয়ে খবরের প্রবাহ চলতে থাকবে, তাই আপনিও সঙ্গে থাকুন টিভি9 বাংলা।